সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 20 ডিসেম্বর 2024 তারিখ অর্থাৎ আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু হয়েছে। নতুন ব্যাচ শুরু হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আমাদের সঙ্গে আপনারা থাকতে পারেন। আজকের যে পরীক্ষা এর পূর্ণমান ছিল হচ্ছে 90, সময় ছিল 90 মিনিট। প্রথম ছিল এক কথায় প্রকাশ করুন বাংলা। বলছে ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি। ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলোকে যিনি জয় করেছেন তাকে বলা হয় জিতেন্দ্রিয়। আর মনে যার জন্ম, এটা হবে মনসিজ, এবং কর দিতে হয় না যে জমির, এটা হচ্ছে নিষ্কর। 3 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রথম ছিল কথার ছলে, এটা হবে কথা যোগ ছলে, কথার ছলে। তন মধ্যে, এটা হবে তৎ যোগ মধ্যে। এবং নদীর, এটা হবে হচ্ছে নদী যোগ এর। আর প্রচ্ছদ, এটা হবে প্র যোগ ছদ, প্রচ্ছদ। 3 বলছে যে কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমটা ছিল হচ্ছে আকাশ মেঘে ঢাকা। তো এখানে হচ্ছে কিসের দ্বারা ঢাকা? এটা হচ্ছে মেঘের দ্বারা ঢাকা, সুতরাং এটা হবে করণ কারকের সপ্তম বিভক্তি। তারপরে বলছে ইট পাথরের বাড়ি বেশ শক্ত। তাহলে বাড়িটা কি দিয়ে তৈরি, উপাদানটা কি? ইট এবং পাথর। তো এটা হবে করণ কারক, যেহেতু পাথরের র এর ষষ্ঠী বিভক্তি হবে। 3 বলছে দেশের জন্য প্রাণ দাও। তাহলে প্রাণটা কে নিবে? দেশ নিবে। অর্থাৎ কারো জন্য কোনো কিছু যদি আপনি সত্য ত্যাগ করে উৎসর্গ করেন তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সম্প্রদান কারক, এবং এটা দেশের র এর, এটা হবে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তারপরে বলছে দরিদ্রকে ধন দাও। এটাও যেহেতু ধন দরিদ্রকে দিলে সেটা আমরা সত্য ত্যাগ করেই দিব, এটা কে রে, সুতরাং এটা হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এরপরে আছে শুদ্ধ বানান লিখুন। প্রথম ছিল হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না বানান হবে বর্গের জয় ওকার জফলা খণ্ডের ত দন্ত শয়নয় আকার জ্যোৎস্না। তারপর ছিল ঐক্যমত্ত, এটা হবে ঐক্যমত্ত। এবং অন্ত্যেষ্টিক্রিয়া বানান হবে স্বরেয় দন্ত নয়ে তয়ে জফলা ওকার অন্ত্যেষ্টি মধ্যাহ্ন শয়টা হস্যি। তারপরে কয়ের ফলা হস্যিকার অন্তস্থ আকার ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া। এরপরে স্বায়ত্তশাসন, এটা হবে হচ্ছে দন্ত শয় বয় আকার অন্তস্থ তয় তয়ে স্বায়ত্ত তালব্য শয় আকার দন্তস্ব দন্তান্ন, স্বায়ত্তশাসন। 5 বলছে বিপরীত শব্দ লিখুন। প্রথম ছিল উৎকণ্ঠা, এটা হবে হচ্ছে স্বস্তি। আশু এর বিপরীত হবে হচ্ছে বিলম্ব, এবং জ্বলন এর বিপরীত হবে হচ্ছে নির্বাপন। 6 বলছে নিম্নোক্ত শব্দ জোরের অর্থ লিখুন। মানে একই রকম দুইটা করে শব্দ ছিল, যেমন উদ্যত, এটা হচ্ছে প্রবৃত্ত, মানে হচ্ছে আপনার কোনো কাজ করতে সে উদ্যত হয়েছে, অর্থাৎ সে মানে আগ্রহী হয়েছে বা কাজে নেমে পড়েছে এরকম, মানে কাউকে মারতে উদ্যত হয়েছে এরকম। আর উদ্ধত, এটার অর্থ হচ্ছে ধৃষ্ট বা বেয়াদব এরকম টাইপ। তারপরে আসক্তি, এটার অর্থ হচ্ছে অনুরাগ বা কোনো কিছুর প্রতি ভালোবাসা। আর আসক্তি যেটা, এটার অর্থ হচ্ছে নৈকট্য বা কাছাকাছি। তারপরে কৃতি, এটা অর্থ হচ্ছে কর্ম। আর কৃতি যেটা দীর্ঘিকার, এটা হবে হচ্ছে কীর্তিমান। আর কূট, কয় হস্যটা কূট হচ্ছে পর্বত, আর কয় দীর্ঘকার কূট যেটা, সেটা অর্থ হচ্ছে জটিল। আর 7 বলছে অনুচ্ছেদ লিখুন জাতীয় উন্নয়নে বিদ্যুৎ। তো এই অনুচ্ছেদটা আমাদের পিডিএফ আকারে আমাদের যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স থাকে, মানে ডিটেলস আছে যেখানে ভিডিওর, সেখানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।
তো এই 7 পর্যন্ত ছিল 25 নম্বরের হচ্ছে আপনার বাংলা। এরপর আমরা চলে যাব হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে বলছে fill in the blanks with appropriate words। প্রথম ছিল the ring is made gold। রিংটা যেহেতু গোল্ড থেকে তৈরি হবে এবং রিংয়ের ভিতরে আপনার যেটা কানের চুড়ি আর কি বা কানের দুল, হাতের চুড়ি, এগুলোতে আপনার এই রিংয়ের ভিতরে গোল্ডটাকে দেখা যাবে। তো সুতরাং এটা হবে হচ্ছে মেড অফ গোল্ড। আর এখানে বলছে ব্রেড ইজ টেস্টিফুলি মেড হোয়েট। এখানে দেখেন রুটির ভিতরে কিন্তু গম আর দেখা যাবে না, মানে এটা তার গমের অস্তিত্ব সেখানে থাকবে না, এই জন্য এটা হবে মেড ফ্রম হোয়েট। এরপরে বলছে দ্য পুয়ার মাস ইন উইন্টার, মানে গরিব মানুষ শীতে খুব কষ্ট ভোগ করে। আমরা জানি হচ্ছে দ্য প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়ে যাবে, তখন এটা হবে হচ্ছে সাফার। আচ্ছা, এরপরে ডিতে বলছে দ্য পেশেন্ট ক্যান্সার, তো এটা হবে ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ হচ্ছে তিনি রোগে মারা গেছে। আর সন্দ্বীপ ইজ এ বিগ আইল্যান্ড, যেহেতু সন্দ্বীপ একটা দ্বীপের নাম, এর আগে আর আর্টিকেল বসানোর দরকার নাই। এরপরে ছিল হচ্ছে ট্রান্সলেশন, বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। তো প্রথমে ছিল হচ্ছে তোমাকে ছাড়া আমার চলে না, এটা হবে আই ক্যান নট ডু উইদাউট ইউ। বিপদ কখনো একা আসে না, এটা হবে মিসফরচুনস নেভার কাম অ্যালোন। অনেক বই অবশ্য লেখা আছে মিসফরচুন নেভার কামস অ্যালোন, অর্থাৎ মিসফরচুনকে যদি আপনি সিঙ্গুলার হিসেবে বিবেচনা করেন তাহলে কামস লিখতে হবে। যেহেতু এখানে বলছে বিপদ একা আসে না, আমরা মিসফরচুনটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে মিসফরচুনস নেভার কাম অ্যালোন। বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে, এটা হচ্ছে হোয়েন দেয়ার ইজ নো ক্যাটস মাইস প্লে। এটার অর্থ হচ্ছে যে যেখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো থাকে না, সেখানে সন্ত্রাসী বা যারা খারাপ মানুষ তাদের আর কি স্বর্গরাজ্য হয়। এরপরে ছিল ধন বা মান চিরদিনের জন্য নয়, এটা হচ্ছে নেইদার ওয়েলথ নর অনার লাস্টস ফর এভার, অর্থাৎ আপনার সম্পদ এবং মান সম্মান এটা চিরদিনের স্থায়ী হয় না। এরপরে 10-এ আসি। 10 বলছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, তো প্রথম ছিল অ্যাডহক। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে একটা দেশের যখন কয়েকটা ভাষা প্রচলিত থাকে তার ভিতরে যেটা মেইন ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলি। যেমন বাংলাদেশে বাংলা এবং ইংরেজির ভিতরে বাংলাটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপর বলছে টুথ অ্যান্ড নেইল, এটার অর্থ হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করা বা কঠোরভাবে চেষ্টা করা, মানে একদম দাঁত থেকে শুরু করে হাতের নখ সব কিছুকে এখানে এমপ্লয় করা হয়। তারপরে ডে ডিম, ডে ডিমের সঠিক বাংলা হচ্ছে দিবা স্বপ্ন, এটার অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা, মানে অনেক সময় আমরা দিনে শুয়ে শুয়ে অনেক স্বপ্ন দেখি, সেইগুলো মানে অবাস্তব কল্পনা আর কি। তারপরে 11-তে বলছে যে চেঞ্জ দ্য জেন্ডার, তো প্রথম ছিল ডিউক, এটা হবে ডাচেস। আর উইজার্ড উইচ এবং নান এর বিপরীত হবে হচ্ছে মনক। 12-তে বলছে রাইট দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। তো প্রথমটা ছিল হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক শব্দের অর্থ অনেক পুরাতন বা প্রাচীন বা সেকেলে যেটাকে বলে, এটার অ্যান্টোনিয়াম হবে হচ্ছে মডার্ন। আর ইন্ডালস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে একদমই মানে নিজেকে একদম ঝুঁকে যাওয়া, নিজেকে সেই কাজটার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করা, মানে সংযত না থাকা, মানে অসংযত আচরণ করা। এটার অ্যান্টোনিম হবে হচ্ছে কনস্ট্রেইন অর্থাৎ বিরত। আর মাইগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, মানে একটা দেশ থেকে আর একটা দেশে যারা মাইগ্রেন্ট করে চলে যায়। এটার অ্যান্টোনিয়ামটা হবে হচ্ছে নেটিভ, মানে সেই দেশীয়, মানে স্বদেশী। আর রুড, রুড শব্দের অর্থ হচ্ছে আপনার কঠোর বা নির্দয়। এটার অ্যান্টোনিয়াম হবে হচ্ছে স্মুথ, মানে একদমই শান্ত বা স্বাভাবিক, এরকম বোঝায় আর কি। এরপরে 13 বলছে যে রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ অন লোডশেডিং,
তো এটাও আমাদের পিডিএফ ফাইলে আমরা দিয়ে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে থেকে আমাদের মূলত গণিত শুরু হয়েছে। আমরা হচ্ছে গণিতগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখব। আমরা সেভাবে শুরু করি তাহলে। তো এখানে প্রথমে যে প্রশ্নটা বলেছে যে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে এখানে যেহেতু 3 জন পুরুষ এবং 5 জন বালকের বিষয়টা উল্লেখ করেছে ওনারা, তাই আমরা এখানে বা দেওয়া আছে, তাহলে এখানে আমরা হচ্ছে 5 জন বালককে আমরা হচ্ছে 5 জন বালক সমান হচ্ছে 3 জন পুরুষ, এভাবে লিখে নেব। তাহলে আমাদের এই কনভার্সন করতে সহজ হবে। 3 জন পুরুষ, তাহলে এখানে আছে 10 জন বালক, 5 জনে যদি 3 জন হয় তাহলে হচ্ছে আপনার 10 জনে হবে হচ্ছে 6 জন পুরুষ হবে। এখন আমরা অঙ্কটা শুরু করব হচ্ছে আপনার আমরা যেহেতু পুরুষে কনভার্ট করে নিলাম সেহেতু পুরুষ দিয়ে, তাহলে আমরা লিখব হচ্ছে যে 3 জন পুরুষ করে 3 জন পুরুষ করতে পারে 20 দিনে। 3 জন পুরুষ করতে পারে হচ্ছে আপনার 20 দিনে। তাহলে একজন পুরুষ করবে হচ্ছে বেশি দিন সময় লাগবে তখন, তাহলে 20 গুণন 3, আর আমাদের শেষে হচ্ছে পুরুষ আছে 4 জন, আর আমরা যে 10 জন বালক ছিল সেটাকে কনভার্ট করে 6 জন করলাম, তাহলে টোটাল হবে এবার 6 আর 4 10 জন। তাহলে 10 জন করতে পারবে 20 গুণন 3 ভাগ হচ্ছে 10, এটা ক্যান্সেল করে দিলে এখানে 2, অর্থাৎ 6 দিনে হবে হচ্ছে উত্তর। আচ্ছা, পরের প্রশ্নে বলছে যে একটা গণিত বইয়ের মূল্য হচ্ছে 12 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, তাহলে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে, সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়। আচ্ছা, তো এইটা আমরা প্রথমে হচ্ছে প্রকৃত মূল্যটা আগে বের করব, তাহলে ভর্তুকি বুঝতে পারবো। তাহলে প্রকৃত মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে x টাকা, প্রকৃত মূল্যটা হচ্ছে x টাকা। তাহলে এনারা বলছে যে এই x এরই 80% হচ্ছে আপনার 12 টাকা। তাহলে x এর মানটা হবে এই 12কে আপনার 100 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্টের পাশে চলে আসলে, আর 80 দিয়ে ভাগ হবে। তাহলে আপনার হচ্ছে আমরা যদি এটা কাটাকাটি করি, এই 0 কাটা, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 5, এটা 4 দিয়ে এটা কাটলে 3, তার মানে বইয়ের দাম হচ্ছে 15 টাকা, মানে অরিজিনাল দাম হচ্ছে 15 টাকা। তাহলে 15 টাকার বই আপনার 12 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে ভর্তুকি কয় টাকা হবে? তাহলে ভর্তুকি হবে হচ্ছে এই 15 টাকা থেকে 12 টাকা বাদ দিলে 3 টাকা হচ্ছে ভর্তুকি। এইটাই হচ্ছে উত্তর এই প্রশ্নের। আচ্ছা, এরপরে প্রশ্নে বলছে যে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলেন, সেগুলো তার হাফ অংশ তার বোনকে এবং 1/3 অংশ তার ভাইকে দিলেন, তার কাছে আর 5টা কলম থাকলো। তো শ্যামল কতটি কলম কিনেছিল? তাই আমরা যদি এখানে ধরে নিই যে শ্যামল কতটি কলম কিনেছিল, সেটা আমি ধরে নিলাম যে xটি। তাহলে এই x এর থেকে আপনার হচ্ছে x এর অর্ধেক প্রথমে তার বোনকে দিয়ে দিল, বাদ দিলাম, তারপর x এর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিল তার ভাইকে, বাদ দিলাম, দেওয়ার পরে এটা সমান তার কাছে থাকলো হচ্ছে 5টা। তাহলে এখানে আপনার লসাগু হবে কত? 6। তাহলে এটা হবে 6x, এটা হবে 3x, এটা হবে 2x, এটা হবে 5। তাহলে এখানে আপনার হচ্ছে 5x মানে x/6 সমান হচ্ছে 5। তাহলে x এর মান হচ্ছে 5 6 30। তার মানে শ্যামলের কাছে কলম থাকবে হচ্ছে কয়টা? 30টা। 30টা কলম কিনেছিল, যার অর্ধেক হচ্ছে 15টা দিয়েছে তার হচ্ছে বোনকে, আর 10টা দিয়েছে তার হচ্ছে ভাইকে, আর বাদ বাকি 5টা তার কাছে। আচ্ছা,
এরপরে 17 বলছে যে 21 মিটার দীর্ঘ একটি এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে, প্রতি বর্গমিটারে 2.75 টাকা করে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। মানে চিত্রটা এরকম হবে যে আপনার হচ্ছে একটা প্রথমে আমি এরকম একটা বাগান, আয়তাকার বাগান নিয়ে নিলাম। এর মাঝখানে আপনার হচ্ছে আরেকটা, যদি এখানে নেই, এটা আমরা মানে অন্য কালারটা নেই, এরকম। হ্যাঁ, তো এখন এখানে যেটা দাঁড়াচ্ছে যে আপনার 21 মিটার, আর এটা ছিল হচ্ছে 21 মিটার, আর এটা ছিল হচ্ছে আপনার 15 মিটার। তাহলে আমরা যদি বলি হচ্ছে যে পথ বাদে, হ্যাঁ, পথ হচ্ছে বাদে ক্ষেত্রফল কত, পথ বাদে ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার 21 গুণন 15, তাই না? তাহলে 315 আপনার হচ্ছে বর্গমিটার। এখন এই 15টা যেহেতু দুই পাশে 2 মিটার 2 মিটার করে বৃদ্ধি পাবে, তাহলে এই পাশে হয়ে যাবে 19, আর এটা 2 দিয়ে 4 মিটার বৃদ্ধি পাবে, এটা হবে হচ্ছে 25। তাহলে পথ সহ ক্ষেত্রফল কত হবে? পথ সহ তখন ক্ষেত্রফল হবে আপনার হচ্ছে এই 25 আর 19 গুণ করতে হবে। তাহলে 25 19 যদি আমরা গুণ করি তাহলে হবে এটা 475 বর্গমিটার। আচ্ছা, তাহলে এখন আমাদের পথ বাদে হচ্ছে 315, পথ সহ 475। তাহলে পথের ক্ষেত্রফল কত হবে? এই পথের ক্ষেত্রফলটা হবে হচ্ছে আপনার এই 475 থেকে আমরা হচ্ছে 315 বাদ দেব, তাহলে এখানে থাকবে হচ্ছে 160, তাই না? এই 160 বর্গমিটারে আপনার 2.75 টাকা হারে আমাদের হচ্ছে ঘাস লাগাতে হবে। তাহলে খরচ কত টাকা হবে? তাহলে খরচ হবে এই 160কে আমরা 2.75 দিয়ে আমরা হচ্ছে গুণ করব। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে আপনার 320 টাকা, আর 75 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তাহলে এটা 4 ভাগ করলে 40, আর হচ্ছে 3 ভাগ করলে 120, তার মানে 320 আর 120, তাহলে 440 টাকা। এই 440 টাকা টোটাল হচ্ছে এইটার খরচ হবে। এরপরে আমাদের সাধারণ জ্ঞান ছিল এরপর থেকে, বলছে যে তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি? তুলা উৎপাদনে আগে শীর্ষ জেলা ছিল হচ্ছে আপনার যশোর, পরে এটা ঝিনাইদহ আসছে। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? এটা হবে দ্বিতীয়। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? এটা লোহাগাড়া, চট্টগ্রাম। বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত? এটা হচ্ছে 16999। 22 বলছে চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায়? বরিশাল। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? 23 বছর। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়? এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। এবং মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি এটা কি নামে পরিচিত ছিল? এটা ছিল তেলিয়াপাড়া রণকৌশল। 26 বলছে মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? এটা ঢাকাতে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। ঢাকার গুলিস্তানে অবস্থিত 0 পয়েন্টের বর্তমান নাম কি? এটা হচ্ছে নূর হোসেন স্কয়ার। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোন সংস্থা? এটা হচ্ছে বিশ্বব্যাংক। 30 হচ্ছে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে কমনওয়েলথ, 18 এপ্রিল 1972 সালে। জিআই এর পূর্ণরূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে বাগদা চিংড়ি। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায়? এটা হচ্ছে কালিয়াকৈর, গাজীপুর। 34 বলছে ইন্টারনেটের জগতে পিপিলিকা কি? এটা সার্চ ইঞ্জিন, বাংলা এবং ইংরেজি উভয়তেই সার্চ করা যায়। SREDS শ্রেডা এটার পূর্ণরূপ কি? এটা হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর ডেভেলপমেন্ট অথরিটি। এরপরে আছে COP29 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
এটা আজারবাইজানের রাজধানী বাকুতে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এটা বেলজিয়ামের ব্রাসেলস শহরে। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। সুপ্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।